আজকে আমরা দেখব মূলত ডাটা ভিজুয়ালাইজেশন বা ডাটা অ্যানালাইসিস যেটাকে বলা হয় এই জিনিসটাই। ডাটা অ্যানালাইসিসটা প্রত্যেক মানুষের জীবনে খুবই প্রয়োজন এবং কোম্পানির ক্ষেত্রেও খুব বেশি ইম্পর্ট্যান্ট। কীরকম? ধরুন আপনি একটা কোম্পানি দিলেন, কোম্পানিটা এই 4-5 মাস চালালেন, চালানোর পরে আপনি দেখতেছেন কীরকম প্রফিট আনতেছে, কোন এমপ্লয়ি কীরকম প্রফিট আনতেছে, অথবা কোন সেলসম্যান কীরকম প্রফিট আনতেছে, অথবা আপনি একটা দোকান দিলেন, দোকানের মধ্যে কোন প্রোডাক্টটার থেকে রেভিনিউটা বেশি আসতেছে। এইসব ব্যাপারগুলোর জন্য ডাটাকে অ্যানালাইসিস করা প্রয়োজন হয়, যেন আপনি পরবর্তীতে ওই প্রোডাক্টের উপর একটু ফোকাস দিতে পারেন। বুঝছি? আর তারপর দেখেন একটা বছর আপনি একটা কোম্পানি চালালেন, কোন মাসের মধ্যে কীরকম রেভিনিউ আসলো, কেন আসলো, কোন সেলসম্যান কীরকম করে রেভিনিউ আনতেছে, এইসব ব্যাপারগুলো পরবর্তী বছর যেন আমার কোম্পানি আরও বেশি ইমপ্রুভ হয়, এই জন্য আমাদের এরকম বেশ কিছু চার্টের মাধ্যমে হোক, বিভিন্ন গ্রাফের মাধ্যমে হোক, বিভিন্ন ধরনের পার্সন ওয়াইজ হোক, আমাদের ডাটাগুলোকে ভিজুয়ালাইজেশন বা অ্যানালাইসিস করার প্রয়োজন পড়ে। দেখেন আমার এই একটা কোম্পানি, অথবা না হলে আমার একটা দোকানের মধ্যে দেখেন আমার এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, কলম, পেন্সিল, ইরেজার, তারপরে মার্কারে, অনেক কিছু অপশন আছে, তাই না? এখন আমি সবগুলো থেকে লাভ লস সব কিছু চিন্তা করে আমি বিক্রি করার পরে আমার এখানে প্রফিট আছে অনেকগুলো। এখন আমি চাচ্ছি আমার এই যে প্রোডাক্টগুলো থেকে কোন প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বেশি প্রফিট আসতেছে সেই জিনিসটা বের করব। এখান থেকে দেখে দেখে সংখ্যাগুলো মনে রাখা কি সহজ? কোনটা বড় কোনটা ছোট সেটা আমি বুঝতে পারতেছি না। সংখ্যাগুলো এখানে ছোট আছে, সেই হিসেবে হয়তো মনে রাখতে পারবেন। এটা যদি কোটিতে বা লক্ষতে পরিণত হয়, অনেক বড় সংখ্যায় পরিণত হয়, তখন আমরা সহজে দেখে বুঝতে পারবো না। এক্ষেত্রে আমাদের ডাটাকে ভিজুয়ালাইজেশন বা অ্যানালাইসিস করতে হবে। তখন আমাদের ধরেন আমি এখান থেকে চাচ্ছি আমার প্রফিটটা কীরকম হচ্ছে সেই জিনিসটা বাইর করবো একটা চার্টের মাধ্যমে। তাহলে আমি এই যে পুরো অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কন্ট্রোল বাটনটা ধরবো, তারপরে আসছি প্রফিটের এই অংশটা পুরোটাই সিলেক্ট করছি, দুইটা একসাথে সিলেক্ট হয়ে গেল। ইনসার্টে চলে আসি, এখান থেকে দেখবেন আমার এখানে অনেক ধরনের চার্ট আছে। যেমন আমি চাচ্ছি এই ধরনের একটা চার্ট চাইবো, পাই চার্টে ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করে দিলাম, দেখেন আমার এখানে পাই চার্টটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে 2D পাই চার্ট। আবার এখান থেকে ধরুন আমি চাচ্ছি একটা 3D পাই চার্ট নেব, তাহলে সিলেক্ট করা আছে, ইনসার্ট, পাই চার্টে ক্লিক করলাম, এখানে 3D আছে, 3Dতে ক্লিক করছি, 3D একটা পাই চার্ট চলে আসলো। এটাকে আমি এই যে কর্নার থেকে ধরে বড় করে দিলাম। এরপরে দেখেন এখানে এই যে কোন কালারটার নাম কি, কোন প্রোডাক্টটা এখানে নিচে ছোট ছোট করে অলরেডি দেওয়া আছে, কিন্তু আমি বুঝতে পারতেছি না যে এখান থেকে একবার দেখবো, এখানে একবার দেখবো, তা আমার জন্য সহজ না। তাহলে এখানে দেখেন অনেক ধরনের স্টাইল দেওয়া আছে, আপনি চাইলে যে কোনো একটা স্টাইলে ক্লিক করতে পারেন। আমি এই স্টাইলে ক্লিক করলাম, দেখেন নামগুলো পাশাপাশি চলে আসছে, তাই না? আচ্ছা, এরপর দেখেন আমি সবচেয়ে বেশি এই প্রোডাক্টটা থেকে রেভিনিউটা পাচ্ছি, এত বিশাল আর একটা থেকেও রেভিনিউ পাচ্ছি না। তাহলে এইটাকে আমি যদি হাইলাইট করতে চাই, একটু যদি বাহিরে টেনে নিয়ে আসতে চাই, তাহলে এখানে যখন ক্লিক করি, প্রথমে যখন ক্লিক করি তখন আমার সবগুলো সিলেক্ট হয় একসাথে, দেখেন। আবার যখন ক্লিক করি সিঙ্গেল একটা সিলেক্ট হয়। এটাকে ধরে আমি লেফট বাটন দিয়ে একটু টেনে বাইর করে নিয়ে আসলাম, কেকের মতো একটা স্লাইস খেয়ে ফেলবো, বুঝছি? এরকম করে আমি বের করে আনলাম। এরপরে দেখেন এই যে পার্টটা আমার, এটা কালারটা ভালো লাগতেছে না, কালারটা ভালো লাগতেছে না। তাহলে আমি এটাকে দেখেন ফরম্যাট থেকে চাইলে এই যে শেপের এখান থেকে কোনো একটা কালার চেঞ্জ করতে পারি, এটাকে আমি গ্রিন কালার করে দিব। আমার এটা ভালো রেভিনিউ আসলো, সেই জন্য একটা গ্রিন কালার দিয়ে দিলাম, হয়ে গেল। আবার ধরেন আপনি চাচ্ছেন এই জিনিসটাকে একটু বাইর করে নিয়ে আসবেন, তাহলে এটা টেনে দেন, এভাবে চলে আসলো। এভাবে চাইলে এগুলোকে আবার কাস্টমাইজও করা যায়। বেশিরভাগ সময় ব্যবহার হয় এই যে একটা সবচেয়ে যে বেশি রেভিনিউ আসছে সেই জিনিসটাকে হাইলাইট করার জন্য একটু করে বের করে আনা যায়। এই হচ্ছে আমাদের ডাটাটা অ্যানালাইসিস করা। এরপরে আসি আরেকটার ক্ষেত্রে, এটাও একটা কোম্পানির বেশ কিছু সেলসম্যানদের এখানে রিপোর্টগুলো দেওয়া আছে, Q1, Q2, Q3, Q4 এরকম করে অনেকগুলো পার্ট দেওয়া আছে। বলতে পারি আমি এটা জানুয়ারি মাস, এটা ফেব্রুয়ারি মাস, এটা মার্চ, এপ্রিল, এরকম করে এক একটা মাসের সব কিছু ডিটেলস দেওয়া আছে। আমি চাচ্ছি আমার এখান থেকে কোম্পানির যে এমপ্লয়িরা আছে জানুয়ারি মাসে কার রেভিনিউটা বেশি আসছে অথবা সেলটি সবচেয়ে বেশি আসছে সেই জিনিসটা বের করব। তাহলে এখানে সিলেক্ট করছি দুইটা, ইনসার্ট, এখান থেকে আসি আমি 2D একটা পাই দিয়ে দিলাম, 2D পাইটা চলে আসলো। এরপরে এই যে পায়ে ক্লিক করলে আমাদের এখানে পাই চার্টের জন্য টুলস চলে আসে, সেখান থেকে চাইলে আমরা কি করতে পারি, আমার যে ধরনের প্রয়োজন আমি সেইভাবে এখান থেকে
ভিজুয়ালাইজেশনটা করতে পারি। বুঝছি। এরপরে আসি আমাদের এখানের পর আমি এটাকে ছোট করে এক পাশে বসাই রাখলাম। আবার চাচ্ছি আমি কিউ2টা বাইর করব, তাহলে আবার সেলসম্যান পুরোটা সিলেক্ট করছি, কন্ট্রোল করলাম, কিউ2 সিলেক্ট করলাম, ইনসার্টে আসছি। হ্যাঁ, কন্ট্রোল ধরতে হবে, শিফট যদি ধরি মাঝখানের এটাও সিলেক্ট হয়ে যাবে। বেছে বেছে সিলেক্ট করার জন্য আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করি। সিলেক্ট করলাম, তারপর এখানে চার্টে চলে আসি, চাচ্ছি আমি 3D চাইবো, 3D দিয়ে দিলাম। তারপর এটাকে আমি এখান থেকে এরকম বানিয়ে দিলাম। পার্সেন্টেজ শো করার জন্য এরকম বানিয়ে দিতে পারি, পাশাপাশি এরকম থাকলো, অথবা বানিয়ে এরকম দিতে পারি, যা খুশি যে কোনো একটা টেমপ্লেট দিয়ে দিলাম, যেটাতে আমার সবচেয়ে বেশি ইনফরমেশনটা বোঝা যাবে, এরকম একটা টেমপ্লেট ইউজ করলাম। এরপরে এটাকে ছোট করে বসাই দিলাম। তাহলে এভাবে চাইলে আমরা মাস ওয়াইজ কি করতে পারবো, সেলসম্যানদের রিপোর্টগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। এখানে আমি 2টা রেখেছি, বাকিগুলো আপনারা আপাতত পারবেন। এরপর আসি 3 নম্বরে। এখানে দেখেন একটা কোম্পানির 12 মাসের সব এমপ্লয়ীদের সেলসের নোটগুলো আছে, অর্থাৎ কে কত টাকা সেল করছে সব কিছুই ডিটেলস সহ আছে। এখন আমি চাচ্ছি আমার এই কোম্পানির এটাকে অ্যানালাইসিস করব, বছর শেষে কে কীরকম রেভিনিউ আনছে সেই জিনিসটা দেখব। তাহলে আমি এখান থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত পুরোটা সিলেক্ট করলাম, ইনসার্ট। এটাকে আমি যদি পাই চার্ট দিই একদম হিবিজিবি হয়ে যাবে না, দেখা যাবে যাবে না। তাহলে আমি এটাকে কী দিব, কলাম দিব। তাহলে আমি কলাম যদি দিতে চাই, দেখেন এখানে কলাম অলরেডি আছে, এখান থেকে আমি একটা টেমপ্লেট দিয়ে দিলাম। ফার্স্ট এটা নিচের দিকে এনে বসাই দিলাম, তারপর এখানে এটাকে একটু বড় করে দিই, এদিকে টেনে বড় করে দিলাম। এখন আমি বুঝতে পারতেছি কোনটা কীরকম। এখানে দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস ওয়াইজ আছে। এমপ্লয়ীদের নামগুলো কিন্তু নিচে আছে, এখানে জানুয়ারি যে ফার্স্টে, এখানে সে ফার্স্টে, এখানে সে ফার্স্টে, এখানে সে ফার্স্টে। এই জিনিসটা দেখে আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি না যে কে কীভাবে সেলটা বাড়ালো নাকি কমালো। তাহলে এই যে দেখেন এখানে একটা সুইচ রুট কলাম আছে, আমি যদি চাই এখান থেকে চাচ্ছি ব্যক্তিভেদে হয় যেন, কারণ এখানে কে যেন নাম আছে এমডি রহমান, আমি চাচ্ছি এখানে এমডি রহমানেরটা হবে, তারপরে এখানে সাইমা আক্তারটা এখানে হবে, নাম বেড়ে চাচ্ছি অর্থাৎ এমপ্লয়ি বেড়ে চাচ্ছি, কিন্তু এখানে আছে কি ওয়াইজ, মাস ওয়াইজ আছে। তাহলে আমি এই যে এখান থেকে সুইচ টু রুট কলাম দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। এই জিনিসটা দেখে একটু কোনো কিছু বুঝতে পারেন নাকি দেখেন তো, জানার পরেই শুরু করছি। এই ডাটা থেকে যদি বুঝতে চাইতাম, যেমন এখানে দেখেন এমপ্লয়ীদের নাম দেওয়া আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব কিছু ডিটেলস দেওয়া আছে ডিসেম্বর পর্যন্ত। এক একজন এক এক মাসে এক এক ধরনের সেল করছে, তাই না? এই জিনিসটা থেকে যদি আমি বুঝতে চাইতাম কে সর্বোচ্চ অথবা আমি কোন মাসে কে নিচে নামছে বা উপরে উঠছে, সেই জিনিসটা খুব সহজে কি বুঝতে পারতাম। এই জিনিসটা দেখে কীরকম বোঝা যায়, যে কেউই বুঝবে যে এখান থেকে কার কীরকম রেভিনিউটা আপ ডাউন হয়েছে। এখন দেখেন এই যে মিস্টার রহমানেরটা, এখানে যারা সেল করছেন প্রায় সবার চেয়ে মনে হয় উনি জানুয়ারি মাসে সবচেয়ে বেশি সেলটা করতেছেন, তাই না? এরপরে উনি এক লাফে অনেক বেশি ফেব্রুয়ারিতে উঠে গেলেন এবং এখানে এসে আবার উঠে গেলেন, এবং ওনারাও দেখেন প্রত্যেকজন কিন্তু জানুয়ারি মাসের পরপর কী করছেন, সেলটা আস্তে আস্তে বাড়ছে, সবারই দেখেন কম বেশি বাড়ছে। কিন্তু জানুয়ারি মাসে যে যেখান থেকে সেলটা শুরু করছে এরপর থেকে আমার সেলটা দিন দিন বাড়তেছে পরবর্তী মাসগুলোতে। তাহলে আমি পরবর্তী বছর কি ডিসিশন নিতে পারি, জানুয়ারি মাসে আমি ওনাদেরকে বোনাসটা বাড়াই দিব, তাই না? ধরেন আমি জানুয়ারি মাসে ওনাদের এই বছর যদি 5,000 টাকা বোনাস দিই, তাহলে ওই পরবর্তী বছর আমি একটা বোনাসটা বাড়াই দিব, তাহলে কী করবো, ওনারা এই জিনিস সেলটা আরও বেশি আনবে, অথবা নাহলে আমি ইনভেস্টটা বেশি করব জানুয়ারি মাসে, যেন আমার সেলটা বাড়াতে পারে, রেভিনিউটা আনতে পারে। যদি আনে জানুয়ারি মাসে, তাহলে একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী তারা কি যাবে, উপর দিকে আস্তে আস্তে যাচ্ছে। তাহলে জানুয়ারি মাসে যদি সেল বাড়াতে পারি, পরবর্তী মাসগুলোতে আমার সেলটা আস্তে আস্তে বাড়তেছে। দ্বিতীয়ত আসি এখানে এই যে মিস্টার রহমানেরটা অথবা এমডি রহমানেরটা, উনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস ভালোই রেভিনিউ আনলেন। এরপরে দেখেন যদি কোনো কারণে আনতেন, উনি টপ লেভেলে সেলটা আনতে পারতেন। এরপরে হঠাৎ করে দেখেন ওনার এখানে মার্চে কী হয়ে গেল, ডাউন হয়ে গেল, এপ্রিলে আবার ডাউন হয়ে গেল, আর একটু এরপর থেকে আস্তে আস্তে বাড়তেছেন। এখন ওনাকে ডেকে বছর শেষে আমি বলতে পারি, কথা বলতে পারি ওনার সাথে, কেন এই জায়গার মধ্যে ওনারটা ফল হয়ে গেল। তারপর দেখেন সেমভাবে এখানে কে নাম আছেন, সাইমা আক্তার। সাইমা আক্তার দেখেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আসলো, এপ্রিলে এসে পড়ে গেল।
কেন দেখেন এই যে দুইজনের এমপ্লয়িরই আমার এপ্রিল এসে কি পড়ে গেছে, সেলটা কমে গেছে। তাহলে দুইজনকে আমি আলাদাভাবে দেখে কথা বলতে পারি কেন ওনাদের সেলটা কমে গেল। স্যার এখানে উনি 2 মাস ডাউনে ছিল যে কারণ 1 মাস উনি বস থেকে প্রচুর ছাড়িয়ে গেছে, এরপরে বস ওইটা সাইমা আক্তার মহিলা ছিল তো সে আমরা বেশি বকা দেয় না, শুনে এরপরে কম আছে, কম বকা দিছে, হতে পারে। দেখেন এভাবে তাহলে আমরা এই যে একটা কোম্পানির এই যে 12 মাসের সব রিপোর্টগুলোকে আমরা অ্যানালাইসিস করতে পারি খুব সহজেই, যেটা আমাদের এখান থেকে সংখ্যাগুলো দেখে বোঝা যায় না। এরপরে আসি আমাদের এখান থেকে 12 মাসের মধ্যে কে সর্বোচ্চ সেলটা আনছে সেই জিনিসটা দেখব। তাহলে আমি সেলসম্যান পুরোটা সেলসম্যানের সব কিছু সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল ধরে এটাও সিলেক্ট করলাম, ইনসার্টে চলে আসি। এখান থেকে আমি চাইবো কি কলাম, কলাম দিয়ে দিলাম, কলামটা দেখেন এবার চলে আসলো। এটাকে আমি একটু বড় করে বসাই দিলাম। তাহলে এখান থেকে সর্বোচ্চ সেলটা আনছে কে, হাসান মাহমুদ। তাহলে আমি খুব সহজেই এখান থেকে বুঝতে পারতেছি যে আমার ডাটাটার মধ্যে কোন ব্যক্তিরা সবচেয়ে বেশি সেল আনতেছে। আবার যদি চাই আমি এগুলোকে পরিবর্তন করব, তাহলে আমি কোনো একটা কালার দিয়ে পরিবর্তন করতে পারি, যে কোনো একটা কালার দিয়ে পরিবর্তন করে দিতে পারি। আবার ধরেন এখান থেকে একজন ব্যক্তি, এই যে এখানে কোন ব্যক্তি আছে, যাই হোক ডিসেম্বরেরটা আমি চেঞ্জ করব, সবার ডিসেম্বরের কালারগুলো যেন চেঞ্জ হয়ে যায়। ডিসেম্বরগুলো আমি ধরেন এই কালার দিয়ে দিব, হয়ে গেল। এক ক্লিকে সবগুলো কালারগুলো চেঞ্জ করা যায়, চাইলে আমরা চেঞ্জ করতে পারি যদি আমাদের এগুলো প্রয়োজন তেমন পড়বে না। এরপরে আসি আরেকটা অপশনে, এটা হলো আমাদের মাল্টিপল অপশন। কীরকম, এখানে সেলসম্যানদের নামগুলো দেওয়া আছে, সেল কোয়ান্টিটি দেওয়া আছে এবং রেভিনিউ দেওয়া আছে। কিন্তু আমার এখানে সেল কোয়ান্টিটি এবং রেভিনিউ দুইটার মধ্যে পার্থক্য দেখেন হিউজ পরিমাণ, তাই না? তাহলে আমি এই দুইটাকে সিলেক্ট করলাম, এখানে আসলাম, তারপরে ধরেন এখান থেকে কলাম দিয়ে দিলাম। কলাম যখন দিয়ে দিচ্ছি দেখেন তো আমার এখানে দুটোই শো হচ্ছে কিনা, শো হচ্ছে। কিন্তু এখানে দেখেন খুব ছোট ছোট, এই যে 125, তারপর 215, 185, 213, এটা অনুযায়ী কিন্তু খুব বেশি নগণ্য এই সংখ্যাগুলো, যার কারণে এখানে দেখা যাচ্ছে কিন্তু এগুলো বুঝতে পারতেছে না যে কোনটা কম কোনটা বেশি। এটা যদি আমি নিচের দিকে টানতে থাকি তাহলে একটু একটু বাইরে হবে, কোনো রকম একটু একটু বাইরে হচ্ছে। এত বিশাল করে চার্ট করবো আমি, করবো না। তাহলে আমাদের আরেকটা জিনিস নিতে হবে, সেটা হলো কম্বো। আমাদের কম্বো অফার আছে না, কম্বো মানে কি 2 বা আরও বেশি হতে পারে। তাহলে এখান থেকে দুইটা জিনিস সিলেক্ট করলাম, ইনসার্টে চলে আসি, রিকমেন্ডেড চার্টে চলে আসবো। সেখান থেকে অল চার্টটাকে দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে, তাই না? একদম নিচে দেখেন একটা কম্বো নামে অপশন আছে, কম্বোতে চলে আসলাম। কম্বোতে আসার পরে এখানে দেখেন লেখা আছে সেল কোয়ান্টিটিকে আমি সেকেন্ডারি হিসেবে রাখবো নাকি আমি রেভিনিউকে সেকেন্ডারি হিসেবে রাখবো, কোনটাকে রাখবো? আমি যে কোনো একটাকে চাইলে সেকেন্ডারি হিসেবে রাখতে পারি। আমি এখানে দেখলাম সেল কোয়ান্টিটিটাকে, এই যে এটা কম আছে সেই জন্য আমি এটাকে টপের দিকে রাখলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন খুব সহজে বুঝতে পারতেছি এর ব্যক্তিটা কতটুকু রেভিনিউ আনতেছে এবং কতটুকু সেল করতেছে, সেই ব্যাপারটা আমি দুটোই আমি ডিস্টেন্স বুঝতে পারতেছি। এরপরে এই জায়গাতে যদি আমি আর একটু দেখি তাহলে দেখবেন মিস্টার রহিম যতটুকু সেল করছে তার তুলনায় সে রেভিনিউটা কি, সরি, তার তুলনায় সে রেভিনিউটা বেশি আনতেছে। আচ্ছা, এটাকে আমি রেভিনিউতে কনভার্ট করি, ডিলিট করে দিলাম। ইনসার্ট, রিকমেন্ডেড চার্ট, অল চার্ট, কম্বো, রেভিনিউকে টপের দিকে রাখি, ওকে। দেখেন এই ব্যক্তিটা মিস্টার রহিম সেল যতটুকুই করুক না কেন ওনার রেভিনিউটা কি আছে, বাড়ানো আছে। এতে একটু করে গ্যাপ আছে না এখানে, উনি কিন্তু সেল কম করছে, রেভিনিউটা বেশি আনছে। তারপরে করিমেরটাও দেখেন সেল যতটুকু করছে তার তুলনায় সে রেভিনিউ আনছে বেশি। কিন্তু আবার দেখেন সাকিবের ক্ষেত্রে সে যতটুকু সেল করছে তার তুলনায় সে আসলে রেভিনিউটা কিছুটা কম আনছে, কারণ উনি ডিসকাউন্ট দিয়ে দিয়ে বিক্রি করে দিলেন, সেলটা বাড়ালেন কিন্তু রেভিনিউটা কি হলো, কম আসলো। তারপর দেখেন রাকিবেরটাও আমার সেল যতটুকু হয়েছে তার তুলনায় রেভিনিউটা বাড়ছে। কীভাবে বুঝতে পারতেছি, এই যে দেখেন এখান থেকে কলাম থেকে শুরু করে এখানে একটু করে ডিস্টেন্সটা আছে, এখানে দেখেন কিছুটা কমে গেল। আর যদি দেখেন আমি যদি কোনো কারণে রেভিনিউর এখানে কে আছে, সাকিবেরটা যদি 22,000 থেকে যদি আমি 20,000 করে দিই, আরও দেখেন কমে গেল। আমার ডাটাগুলো আমি কম বেশি করার সাথে সাথে লাইভে এখানে চেঞ্জ হয়ে যাবে।
বুঝতে পারছি? Yes, sir. এরপরে আসি আমি রিপোর্টগুলোকে চাইলে মান্থলি সবারগুলো আলাদা আলাদা করতে পারি। কেটে দিলাম, এটাও রেভিনিউটাও কেটে দিলাম, সেল ম্যানেজটাও কেটে দিলাম। দেখেন আমি এখান থেকে চাচ্ছি অফ করে দিব, গরম লাগে। এখানে আমি মিস্টার রহিমের একজন ব্যক্তির 6 মাসের সেলসগুলো অ্যানালাইসিস করব এবং 6 মাসের ওনার রেভিনিউগুলো অ্যানালাইসিস করব। সো একজন ব্যক্তি ধরে আমরা সেটা অ্যানালাইসিস করতে পারি। ধরেন পুরোটাকে ধরলাম, ইনসার্টে চলে আসছি, এখান থেকে চাচ্ছি আমি পাই দিয়ে করব, 3D পাই দিয়ে দিলাম, হয়ে গেল 3D পাই। তারপর আমি ধরেন এখান থেকে একটা টেমপ্লেট দিয়ে দিলাম, এরকম কোন মাসে কীরকম আসছে দেখেন সবগুলো দেখা যাচ্ছে। মার্চ মাসে তিনি সবচেয়ে বেশি সেল করতে পারছেন। তারপরে আসি আমি চাচ্ছি মিস্টার রহিমের রেভিনিউটা কীরকম আনছে সেই ব্যাপারটা ধরার জন্য পুরোটা সিলেক্ট করলাম, সেখান থেকে পায়ে আসে রিকমেন্ডেড চার্ট থেকে এখান থেকে দিয়ে দিলাম 3D পাই, তারপর ওনারটাও এটা দিয়ে দিলাম। এখন দেখেন ওনার মার্চ মাসে কিন্তু রেভিনিউটা কম, রেভিনিউ আসছে কোন মাসে বেশি? এপ্রিল মাসে। উনি সেল করছে কিন্তু মার্চ মাসে, এপ্রিল মাসে কিন্তু ওনার রেভিনিউটা বেশি আসলো। আবার যদি চাই ওনার রেভিনিউ বা সেলসগুলোকে আমরা চাইলে লাইন আকারেও শো করাতে পারি। পুরোটাই সিলেক্ট করলাম, ইনসার্ট, এই যে এখানে লাইন আছে অলরেডি, অথবা রিকমেন্ডেড চার্টে চলে যায়, সেখান থেকে এখানে লাইন আছে, লাইনটা দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেখেন লাইনগুলোও চলে আসছে, কিন্তু এখানে কোনো সংখ্যা শো করতেছে না, তাই না? এখানে যদি সংখ্যা শো করতো তাহলে জিনিসটা ভালো দেখাতো, বুঝতে পারতাম। দেখেন এখানে সংখ্যাগুলোও এখন শো হচ্ছে, বুঝতে পারছি? আরও এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, চাইলে যে কোনো একটা কিছু অ্যাপ্লাই করতে পারি আমরা। আবার চাইলে এগুলোর কালার করানো আছে, যদিও প্রয়োজন নাই এইসব ব্যাপারে। তাহলে আমরা ধরে ধরে এখন কী করতে পারবো? ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। এই ছিল আপনাদের ডাটা অ্যানালাইসিস। এরপরে চলে আসি আজকে বেশ কিছু সহজ সিস্টেম। এই জিনিসটা, সেই জিনিসটা পরে দেখাই, আচ্ছা এখনই দেখা দিই। জিনিসটা কীভাবে করব? কেটে দিলাম। আমরা গত ক্লাসে করছিলাম যে কীরকম এই সেল ইন্টু 30% লিখে দিয়েছিলাম, তাই না? সেলের ভিতরে আমরা আজকে কিছুটা অ্যাডভান্স করব। অ্যাডভান্সটা কীরকম? আমি চাচ্ছি আমার কোম্পানিতে যদি কোনো কারণে এই যে কন্ডিশনটা যদি চেঞ্জ হয়, ধরেন আমাদের সব কিছুর দাম বেড়ে গেল, বাসা ভাড়া বেড়ে গেল, আমি চাচ্ছি আমার কোম্পানিতে এখন এটা 40% করে আমি হাউস রেন্ট দিব। তাহলে আমি এখানে যদি 40 লিখে দিই, তাহলে আমার দেখেন আমার সবগুলো ডিটেলস কী হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। এখানে ভিতরে যে ক্লিক করে করে চেঞ্জ করব সেই সময় আমার নাই, খুঁজে খুঁজে আমি চেঞ্জ করব না। এখানে যদি চেঞ্জ করি খুঁজে খুঁজে, তাহলে একটাতে হতে পারে আর একটাতে নাও হতে পারে। এই জন্য আমি করলাম কোথায়? এখানে চেঞ্জ করলাম, অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। তারপর দেখেন 2500 টাকা গ্যাস বিল বেড়ে গেছে, অথবা বর্ষাকালে গাড়ি ভাড়া বেশি নিচ্ছে, কালকে বেশি নিচ্ছিল, তাই না? তাহলে আমি দিয়ে দিলাম এই মাস থেকে 5000 টাকা করে ওনাদেরকে কনভেন্স গাড়ি ভাড়া দিব, সবগুলো দেখেন 5000 টাকা করে হয়ে গেছে। তারপরে আমি চাচ্ছি আমার কোম্পানিতে 150% করে দিব না, আমি এটাকে 200% করে করে কি দিব? 2000% না 200%। ওভার টাইমের টাকাটা দিব, তাহলে ওভার টাইমের টাকাটা 200% হয়ে গেল। মানুষজন বেশি অসুস্থ হচ্ছে, এখন আমি এটা 5% থেকে 15% দিয়ে দিলাম, দিতে পারি না? এই যে এখানে ক্লিক করে যে চেঞ্জ করলে এখানে যে চেঞ্জ হচ্ছে সেটার পেছনে কারণটা কি? হাইপারলিংক করছিলাম আমরা, যে ফার্স্ট ক্লাসে একটা হাইপারলিংক করছিলাম না, এরকম একটা জিনিস করছে এখানেও, দেখি একটু কী রকম করছে। ইকুয়াল দিলাম এই সেল ইনটু, আমরা যেখানে 30% লিখে দিতাম এই জিনিসটা এখান থেকে রেফারেন্স করে দিলাম, ক্লিক করে দিছি, এন্টার দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন দেখেন নিচের দিকে টেনে দিলাম, কি হয়ে গেল? আমরা জানি যে যদি কোনো একটা কিছু যদি কপি করে এখানে এই পাশে যেমন নিচের দিকে চলে আসে, টান দিলে রেফারেন্স এই পাশে কি আসে? নিচের দিকে চলে আসে না? এখানে ডাবল ক্লিক করে দেখেন তো, এখানে চলে আসছে, এখান থেকে কোথায় চলে আসছে? এখানে চলে আসলো, এদিক থেকেও রেফারেন্সটা নিচে নেমে গেল। আমার রেফারেন্সটা ছিল এখানে, সেখান থেকে নিচের দিকে নেমে গেল, এখান থেকেও রেফারেন্সটা নিচের দিকে নেমে গেল। এখন আমাকে রেফারেন্সটা আটকাতে হবে যেন এই জিনিসটা এখান থেকে নিচের দিকে না নামে, এখানে এটা যেন লক হয়ে থাকে, 40%টা যেন
এই সেলটা লক হয়ে থাকে। কীভাবে লক করব? টাকা দিতে হবে, ডলার দিতে হবে। যদি কাউকে বলি এই যে আপনাকে আজকে যদি আপনি এখান থেকে যান ক্রিয়েটিভিটিতে $1000 দেওয়া হবে, থাকবেন? হ্যাঁ হ্যাঁ প্রচুর ঘুম আসবে, থেকে যাবেন কিন্তু টাকা দিলে কিন্তু আটকে যাই। তাহলে আমরা এখানেও টাকা দিয়ে দিই। এই যে দেখেন R7টাকে টাকা দিয়ে দিব। কীরকম? আর এর আগে একটা চাইলে আমরা শিফট ধরে 4 দিলে একটা ডলার আসে, আর এর পরে আর একটা শিফট ধরে ডলার দিলাম, দুই পাশে দুইটা ডলার আসছে। তার মানে আমি এখন কি দিয়ে দিলাম? টাকা দিয়ে দিলাম, এন্টার দিলাম, তারপর নিচের দিকে টেনে দিই, আটকে গেছে, টাকায় আটকে গেছে কিন্তু। দেখেন এখানে ডাবল ক্লিক করি তো কি আছে? টাকায় আটকে গেছে, কিন্তু এটা কি আটকে গেছে? না, এটা কিন্তু আটকাই নাই। টাকা দিলে কি হয়? আটকাই যায়। হ্যাঁ, সার্ভিস। আচ্ছা দেখেন, এরপর আমি আসি মেডিকেল অ্যালাউন্সের ক্ষেত্রে। ইকুয়াল এই সেল ইন্টু এই সেল, মেডিকেল কত? এটি 15%, এন্টার দিয়ে দিলাম। এন্টার দেওয়ার আগেও চাইলে দিয়ে দিতে পারি। এখন দেখেন আমরা দুইবার ডলার সাইন দেওয়া, দুই পাশে দুইটা, এটা ক্ষেত্রে বিরক্তিকর বা অথবা না হয় আমি আমার সময় লস হচ্ছে, আমি এত কষ্ট করতে পারবো না, সহজ চাই। কিবোর্ড থেকে F4 বাটনটা দিয়ে দিব, দুই পাশে দুইটা অটোমেটিকলি ডলার সাইন চলে আসলো। হ্যাঁ, কিবোর্ডের F4 বাটন যখন দিই দুই পাশে দুইটা অটোমেটিকলি ডলার সাইন চলে আসছে, এন্টার দিয়ে দিলাম, তারপর আমি এটাকে নিচের দিকে টেনে দিব, হয়ে গেছে। সেম দেখেন এখানেও ক্লিক করলে আমার এই জিনিসটা নড়াচড়া করে না। তাহলে কনভেন্সের পেপারগুলোও সবগুলো আমরা কি করতে পারবো? এখন ডলার সাইন দিয়ে যতগুলো রেফারেন্স আছে সবগুলো আমরা ডলার সাইন দিয়ে লক করে দেবো। যেমন কনভেন্সরটা ইকুয়াল এই সেল, তারপর আমি F4 দিয়ে দিলাম, ডলার হয়ে গেল, এন্টার, এদিকে টেনে দিই। বুঝতে পারছি? তাহলে আমাদের যে এখানে রেট ছিল 150%, এটাকে আমরা কি দিয়ে দিব? এখান থেকে রেফারেন্স করে দেবো। সবগুলো যতগুলো আমরা লিখে দিয়েছিলাম সব কিছু এখান থেকে রেফারেন্স করে দেব। বুঝছি? আচ্ছা, এই ছিল একটা স্যালারি শিটের কিছুটা অ্যাডভান্স। তারপরে আসে আমাদের ফাংশনে। এই ফাংশনটা দিয়ে আমরা কন্ডিশন দিয়ে কাজ করে। আমরা যদি বলি না যদি আজকে হোমওয়ার্ক করি তাহলে আমার জরিমানা দিতে হচ্ছে না, আর যদি হোমওয়ার্ক না করি জরিমানা দিতে হচ্ছে। তাহলে এই যে যদি বলে যে কাজটা কথাটা বলতেছি, আমার ইফ ফাংশনের তিনটা পার্ট থাকে। এখানে দেখেন, পরে দেখেন এই জিনিসটা, একটা হচ্ছে আমার লজিক্যাল টেস্ট। যদি আমি হোমওয়ার্ক করি এটা হলো আমার একটা লজিক, যদি করি আমার জরিমানা দিতে হচ্ছে না, যদি করি এটা হচ্ছে আমার লজিক, যদি করলে তাহলে আমার একটা ভ্যালু ইফ ট্রু হয়, যদি সত্য হয় তাহলে আমি জরিমানা দিচ্ছি না, আর যদি মিথ্যে হয় তাহলে আমি কি দিচ্ছি? জরিমানা দিচ্ছি। তাহলে আমার ইফ ফাংশনের কয়টা পার্ট হয়? তিনটা পার্ট হয়। একটা লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্টটা যদি সত্য হয় তাহলে একটা ভ্যালু ইফ ট্রু থাকে, লজিক্যাল টেস্টটা যদি মিথ্যা হয় তাহলে ভ্যালু ইফ ফলস থাকে। এখন দেখেন এটা একটা কোম্পানি, কোম্পানির সব কোম্পানিরই একটা সিস্টেম হয় যে ওনাদের স্যালারিগুলো কম হয়, সেলসম্যানদের স্যালারিটা কম হয়, কম হওয়ার পরে ওনাদের সেলসের উপর কি করে? রেভিনিউ দেয়, ওনাদেরকে বোনাস দেয়। কীরকম? আমার এই কোম্পানিতে বলতেছে যে যদি কোনো সেলসম্যান সেল কোয়ান্টিটি যদি 200 বা তার অধিক করতে পারে, কতটা খেয়াল করবেন, যদি কোনো এমপ্লয়ি অর্থাৎ সেলসম্যান সেল কোয়ান্টিটিটা যদি 200 বা তার অধিক করতে পারে তাহলে সে রেভিনিউর 5% করে তাকে বোনাস দিবে। কন্ডিশনটা কি? যদি 200 বা এর উপরে যদি সেল করতে পারে তাহলে সে রেভিনিউর 5% পাবে। আর যদি সে 200 বা তার অধিক করতে না পারে, অর্থাৎ আমি 180 হলেও 110 হলেও কিন্তু সেল করছি, তাই না? রেভিনিউটা কিছু আনছি। যদি আমি 200-র উপরে সেল করতে না পারি তাহলে আমার রেভিনিউটা দিব, আমি রেভিনিউর 2% করে তাকে বোনাস দিব। যদি 200 বা তার অধিক পারে তাহলে কত পার্সেন্ট দিব? 5%। যদি 200 বা তার অধিক না পারে তাহলে 2% করে তাকে রেভিনিউর বোনাস দেব। তাহলে এই ব্যাপারটা কীভাবে করবো দেখেন, যদি আমি ম্যানুয়ালি করতে চাই, দেখেন খেয়াল করবেন, ম্যানুয়ালি যদি করতে চাই এই ব্যক্তিটা কত পার্সেন্ট পাবে? 5%। কেন? 2% পাবে। তাহলে এত দিলাম, 2% বাইর করলাম, আসছে। তারপরে এই ব্যক্তি কত পার্সেন্ট পাবে? এটা ইন্টু
সরি ইন্টু 5% আসছে। Yes, sir. এটা কত পার্সেন্ট পাবে? 2%. এটা ইন্টু 2%, এ কত পার্সেন্ট? 5%. 5%, তাহলে ইকুয়াল এই সেল ইন্টু 5%। এখন দেখেন চারজন ব্যক্তির ডাটাটা বাইর করতে আমার এই সময় লাগলো, এটা যদি আমার যদি 100-200 সেলসম্যান থাকে, আবার যদি ধরেন কোনো কারণে এই ব্যক্তিটা বললো যে আমি 125 করি না, এটা আমি 225 করলাম, চেঞ্জ হয়েছে? না, sir. ম্যানুয়ালি যদি করি আমার এটা চেঞ্জ হয় না। তাহলে এই জিনিসটাকে অটোমেটিক করার জন্য আমরা একটা ফাংশনের কাছে যাব, সেটা হলো আমার ইফ ফাংশন। ইফ ফাংশনটা কীভাবে কাজ করে একটু বিস্তারিত দেখি, তারপরে বুঝতে পারবো। ইকুয়াল আই এফ দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমরা সিনট্যাক্সটা বুঝতে হবে। সিনট্যাক্সটা কি দেখেন, ফার্স্ট আছে কি লজিক্যাল টেস্ট। আমার লজিক্যাল টেস্ট কি ছিল? যদি কোনো সেলসম্যান সেল কোয়ান্টিটি যদি 200 বা তার অধিক হয়, 200 বা তার অধিক জিনিসটা কন্ডিশন বোঝানোর জন্য আমরা গ্রেটার দ্যান ইকুয়াল ব্যবহার করতে পারি না? Yes, sir. গ্রেটার দ্যান ইকুয়ালের মানেটা কি? মানে 200 বা তার অধিক, 200 হ্যাঁ, হতে অর্থাৎ পারে। এখানে যে সংখ্যাটাই থাকুক না কেন এটা চেয়ে বড় হইতে বড় বা সমান। সমান। হ্যাঁ, Yes, এটা যদি 200 বা তার অধিক হয়, কমা, আমার লজিক্যাল টেস্ট শেষ। এরপর আসছি ভ্যালু ইফ থ্রো। এই যে এটা কি আমার লজিকটা কি, এই সেলটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল 200 বা তার অধিক হয়, sir. তাহলে ভ্যালু ইফ ট্রু। কি ট্রু হলে কি বলছিলাম আমি? তাহলে এটা ইন্টু 5%, এতটুকু বুঝছি। Yes, sir. তাহলে আমার ভ্যালু ইফ ট্রু গেল, কমা দিলাম। এখন চাই কোনটা? Value of ভ্যালু ইফ ফলস। যদি তার এই যে 200 বা তার অধিক সেল করতে না পারে, তাহলে রেভিনিউর 2% করে দিব বলছিলাম, 2% দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, আসছে রেজাল্ট। Yes, sir. নিচের দিকে আমি টেনে দিছি। এখানে যদি কোনো কারণে এটা 250 করে দিই, চেঞ্জ হয়েছে? এটা কিন্তু চেঞ্জ হয়েছে? না, sir. হয় নাই। এটাকে যদি আবার 125 করে দিই, চেঞ্জ হচ্ছে অটোমেটিক। Yes, sir. বুঝতে পারছি এই ব্যাপারটা? Yes, sir. আবার দেখা দিচ্ছি, খেয়াল করবেন। আমি মার্ক করে করে দিচ্ছি কতটুকু থেকে কতটুকু হবে। একটা ছোট একটু বড় করে দিলাম, বুঝতে পারি মতো। ফার্স্টটা আছে আমি লজিক্যাল টেস্ট। প্রত্যেকটা পার্টের পর আমার কিন্তু কমা থাকবে। এরপর আসে ভ্যালু ইফ ট্রু হলে একটা, ভ্যালু ইফ ফলস হলে আরেকটা। বুঝছি কিনা? না বুঝলে বলেন, আমি বলছি। এই যে বুঝছি, Sir, এটা স্যার লেস দ্যান ও দিয়ে করতে পারতাম না জিনিসটা। পারবো আমি নিজের মতো করে। ম্যাথ যেমন অনেকভাবে আমি নিজের মতো করে দিন শেষে রেজাল্টটা বাইর হলেই হলো। হ্যাঁ, লেস দ্যান দিয়ে ভ্যালু ইফ ট্রু আর ভ্যালু ইফ ফলসটা বসালেও তো সেম। লেস দেন যদি আমি 200 দিই, Yes, sir. 200 দিলে প্রথমে ঠিক ভ্যালু আছে, ইফ ট্রু হ্যাঁ। দিতে হবে যে G7 into 2%। সমস্যা নেই, এরকম। একই কথা। দিন শেষে রেজাল্টটা পাইলে হলো সঠিকভাবে। আচ্ছা, এরপরে যদি এটা যদি বুঝতে পারি, তাহলে আমরা আরো বেশ কিছু ফাংশনের দিকে যাই। ফার্স্ট আসে, এখন দেখবো যেগুলো মজার মজার ফাংশন, সহজগুলো। কীরকম ফাংশন দেখেন, জাস্ট সিম্পল, আর কোনো কাজ নাই। এটা লজিক্যাল টেস্টটা ছিল আপনাদের জন্য আজকে হয়তো একটু জটিল, এটা যদি বুঝি আর বলে সহজ। কীরকম, এগুলো একটু ডিলিট করে দিলাম, চলে গেল। আমাকে এই ধরনের অনেক সময় ডেট দেওয়া থাকে, অনেকগুলো ডেট দেওয়া থাকে, সেখান থেকে আমাদের আলাদা করে ডে, মান্থ, ইয়ারগুলো বাইর করতে হয়। এক্সেলে যারা কাজ করি অনেক সময় এই ধরনের প্রয়োজন পড়ে। তাহলে একটা তারিখ থেকে ডে, মান্থ, ইয়ারগুলো যদি বাইর করতে চাই, তাহলে আমাদের বেশ কিছু ফাংশনের প্রয়োজন হয়, ছোটো ছোটো ফাংশন। এগুলোকে বলা হয় ডে ফাংশন বা ডেট ফাংশন। তো দেখেন, আমি চাচ্ছি আমার এই যে তারিখটা থেকে, এখানে তারিখ যেগুলো আছে সেখান থেকে আমি শুধুমাত্র ডেগুলো বাইর করব। ইকুয়াল দিয়ে দিলাম DA, ওয়াই দিলাম ফার্স্ট ব্র্যাকেট। তারপর দেখেন কি আছে, নাম্বারটা চাই, এই যে নাম্বারটা দিয়ে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার দিয়ে দিলাম, আসছে। Yes, sir. 5 তারিখ আছে, 5 চলে আসলো।
এখন চাচ্ছি আমি এই যে তারিখটা থেকে মানটা বাইর করব, তাহলে ইকুয়াল এই তারপর লিখব MONTH, তারপর আমি এটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। কয় মাস চলে আসছে? তারপর দেখেন ইয়ার ইকুয়াল YEAR ফার্স্ট ব্র্যাকেট, এখানে সিলেক্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, চলে আসছে। তিনটাকে ধরলাম, নিচের দিকে টেনে দিলাম, সবগুলো দেখেন অটোমেটিক্যালি চলে আসলো। একটা তারিখ থেকে কীভাবে দিন, মাস এবং ইয়ারগুলো বাইর করতে হয় সে ব্যাপারটা জানলাম। এরপরে আসি আর একটা ফাংশন, সেটা হলো টুডে ফাংশন। আজকে কত তারিখ? আজকে 7 তারিখ। আমি মনে করেন জানি না, তাহলে আমি ইকুয়াল দিব TODAY, টুডে লিখে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড করে দিলাম, দেখেন আজকে তারিখটা চলে আসছে। কত তারিখ আজকে? 7 তারিখ। 7 তারিখ 5 মাস 24। এখন আমি চাচ্ছি আজকে থেকে 7 দিন আগে কি বার ছিল, সরি কত তারিখ ছিল, অথবা আজকে থেকে 15 দিন আগে কত তারিখ ছিল। তাহলে সেই জিনিসটা যদি বের করতে চাই তাহলে ইকুয়াল দিলাম TODAY, টুডে দিলাম, ব্র্যাকেট স্টার্ট এন্ড করলাম। আগে যদি বাইর করতে চাই অতীতের দিকে, তাহলে মাইনাস দিব। মাইনাস কতদিন আগে চাই? 15 দিন আগে। কত তারিখ ছিল? 22 তারিখ। 22 তারিখ 4 মাস 2024 ছিল। আজকে থেকে যদি আমি 70 দিন পর কত তারিখ হবে জানতে চাই, তাহলে ইকুয়াল TODAY, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড, তারপর দিব ফিউচারে যদি হয় প্লাস দিব। কারণ আমি চাচ্ছি আজকে থেকে 70 দিন পরে কত দিন, কত তারিখ হতে পারে, অথবা 75 দিয়ে দিলাম, এন্টার দিলাম। 21 তারিখ 7 মাস। বুঝতে পারছি? অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে না আজকে থেকে এতদিন পরে কি তারিখ হতে পারে, কি বার হতে পারে, প্রয়োজন পড়তে পারে না। তাহলে এই ব্যাপারগুলো আমরা টুডে ফাংশনের মাধ্যমে কি করতে পারবো, বের করতে পারবো। এরপর আছে ডেজ ফাংশন। ডেজ ফাংশনটা দিয়ে হচ্ছে দুটো টাইমের ডিউরেশনটা বাইর করা যায়। কি রকম ডিউরেশন বাইর করা যায় একটু দেখি। আজকে আপনাদের থেকে ট্রিট নিব। আপনারটা বলেন ডিওবি, আগে মান্থ, সরি আগে বলবেন মান্থ, তারপর বলবেন ডেট, তারপরে ইয়ার। 1/4 আপনি বলবেন। 6/2/1998। 25/4। আগে আমি মাস এন্ট্রি দিব, তারপর ডে। হ্যাঁ 5 হচ্ছে মান্থ। আচ্ছা 5, তারপর 20, 2004। বলেন ট্রিট পাই নাকি দেখি। 1/4/2000। হুম 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 ফেব্রুয়ারি 21, 2005। হুম আগস্ট মানে 8 মাস না? 8/30, তারপর আপনার কোনটা, এটা? এটা 6 মান্থ ফেব্রুয়ারি, ঠিক আছে তো। আচ্ছা এটাকে আমি একটু মার্সেল করে নিই সুবিধার্থে, করে নিলাম। তারপরে এই দুটাকে ধরলাম, টেনে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা দেখেন আজকের ফাংশনটা বাইর করি, ইকুয়াল, আপনারটা নাই, আপনি এন্ট্রি দিলেন কোনটা?
স্যার 3 নম্বরে এটাই তো আপনার। তো 3 নম্বর তাহলে আমাকে কোনো একটা দেন। এটা কার তাহলে? এটাও আপনার বলতেছেন? ডেট কয়টা হবে বলেন? এটাও আপনার, এটাও আমার। হ্যাঁ 3 নম্বরটা আমার ছিল। আচ্ছা, আপনারটা কত? এটা কি আপনার ঠিক আছে? এটা আপনার ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারটা, এটা 2 নাম্বারটা বলেন, আপনারটা বলেন। 3 6 3 মাস, 3 6, ঠিক আছে এখন? আচ্ছা, দেখেন আজকের ডেটটা আমি বাইর করি, ইকুয়াল দিলাম TO DAY টুডে দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এবং এন্ড দিয়ে দিলাম, এন্টার চলে আসলো। তারপর দেখেন ডেজ ফাংশনের কি কাজ করলাম বললাম, দুইটা তারিখের মধ্যে ডিউরেশনটা বাইর করা। তাহলে দেখি আজকে আমি আপনাদের পৃথিবীতে কততম দিন। ইকুয়াল দিলাম, তারপর আমি লিখে দিলাম DAYS, এখানে ডেজ থাকবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এরপর দেখেন এখানে এন্ডিং ডেটটা ফার্স্টে চাই, সাজেস্ট করবে এন্ডিং ডেটটা ফার্স্টে দিলাম। তারপর এখানে অলরেডি কমা দেওয়ার জন্য সাজেস্ট আছে, কমা দিলাম। স্টার্টিং ডেটটা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। পৃথিবীতে আপনার কততম দিন? স্যার 8179 সবাইগুলো টেনে একসাথে বাইর করে দিন। বাপরে। আমাদের তারপরে ওনাদের ঠিক আছে তো এটা কার? এটা আমাদের এটা থেকে কিন্তু ট্রিট পাই আমরা। কিরকম জানি আমি বলি 95 হবে এখানে, হ্যাঁ। তাই না? হুম হুম কয়দিন পরে হবে? এই অল্প কয়েকদিন পরে 95 হচ্ছে। 7 দিন 8 দিন পরে হ্যাঁ, তারপরে এটা কার? স্যার এটা থেকে পাচ্ছি আমরা 7300তম দিনে, আগামী 8 দিন পরেই পাচ্ছি। এটা কিন্তু আজকেই পাই। এটা কার? ওনার মনে হয়, চুপচাপ বসে আছে ওইদিকে, এটা হচ্ছে ওনার। তারপর দেখেন এটা হচ্ছে আরো সুন্দর নাম্বার, 8500তম দিন হবে অল্প কয়েকদিন পর, 7 দিন পর এটা। তারপরে ওনারটা একদিন আগে চলে গেল, 81তম দিন, তাহলে অতদিন থাকছে কিনা জানি না, এখনো 1 মাস যদি থাকে তাহলে ওনারটাও পাচ্ছি। এটা কিন্তু 77তম দিনটা কয়েকদিন আগে গায়েব হয়ে গেল, এই ফাংশনটা আর কয়েকদিন আগে আসলে ভালো হতো। তারপরে ওনারটা গেছে দেখেন 75 আসতে পারে, অথবা নাহলে কালকে চলে গেছে অলরেডি 7555। এইভাবে চাইলে কার সাথে কার কতদিনের দেখা হয়েছে, জীবনের কতদিন বাঁচে আছেন, এইসব ব্যাপারগুলো দিনগুলো ডিউরেশনগুলো বাইর করতে পারেন। ধরেন কোন একটা স্পেশাল দিন থেকে আজকে পর্যন্ত আপনার কতদিন হলো, এইভাবে ধরে ধরে ট্রিট নেবেন, বুঝছে? এখন ট্রিট পাচ্ছে কার থেকে? এই ফাংশনটা দেখাইলাম। আমাদের ইয়া থেকে ইনাইট ভাই দিচ্ছে আচ্ছা, ওনারটা এটা 95 বুঝি নাই। আচ্ছা, তারপরে আসি আমাদের এই হচ্ছে আজকের ডেজ ফাংশন বা ডেট ফাংশন যেগুলো আছে এগুলাই। আর কোনো ডেট ফাংশন, আর কোনো টেক্সট ফাংশন দেখা দিব, অন্যান্য ফাংশন কিন্তু আজকে আর কোনো ফাংশন নাই, জাস্ট সিম্পল প্র্যাকটিস করলে হবে, এখানে কোনো আর কঠিন ফাংশন নাই। এই ডেট ফাংশন যেগুলো দেখছি, এই যে সিম্পল ব্যাপার, এই ফাংশনগুলোই আছে, দেখা দিব অল্প কয়েকটা ফাংশন। যদি বলেন দেখা দিতে পারে, না হয় আজকে এতটুকুই। সিম্পল নাকি হ্যাঁ, এই ডেট ফাংশনগুলো যেমন ছিল এগুলো সিম্পল না, জাস্ট ডেটগুলো বাইর করলাম, এরকম সহজ ফাংশনগুলো। আচ্ছা, দেখা দিচ্ছি, আপনারা যদি বলেন তাহলে সেক্ষেত্রে দেখাতে দিচ্ছি। আচ্ছা, আমি টেক্সট ফাংশন, যেমন আপনাদের একটা চাওয়া ছিল যে এখানে ক্যাপিটাল লিখবো, স্মল লিখবো, এরকম ছিল না? এই ফাংশনগুলো একটু দেখি, আমি জাস্ট ক্লিক করে করে দেখা দিচ্ছি, পুরোটা দেখা দিচ্ছি না, আমি লিখে লিখে। যে পিছনে একটু খেয়াল করবেন, কনক্যাটিনেট একটা ফাংশন, এটাকে বলা হয় টেক্সট ফাংশন। এই কনক্যাটিনেট ফাংশনটা দিয়ে 2 বা ততোধিক টেক্সটকে একসাথে সংযুক্ত করে। কীরকম? ধরেন এই যে এখানে ফার্স্ট নেম আছে, এখানে লাস্ট নেম আছে। আমরা যখন অনলাইনে কোনো কিছু ফিল আপ করি, যেমন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয় না? জিমেল অ্যাকাউন্ট খুলবো, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হয়। তাহলে দুইটাকে আবার মিলাই তারা আমাদের একটা ফুল নেম দেয়। এভাবে আমরা চাইলে এক্সেলের মধ্যে এখানে একটা দেখেন ফার্স্ট নেম আছে, এখানে একটা লাস্ট নেম আছে, এরপরে এখানে ফুল নেমটা আছে। এই জিনিসটা হচ্ছে কনক্যাটিনেটের মাধ্যমে, ফাংশনের মাধ্যমে আমরা কি করি? সংযুক্ত করে। ডাবল ক্লিক করলাম, দেখেন কনক্যাটিনেট ফাংশনটা লিখলাম,
এই সেলটা ক্লিক করে দিচ্ছি, তারপর আমি এই যে কোটেশনগুলো দিলাম না, কেটে দিলাম এতটুকু। তারপর আমি এই যে এই সেলটা লিখে দিলাম, এন্টার দিয়ে দিলাম, আমার দেখে নামটা চলে আসছে। কিন্তু আমার দুইটা নামের মাঝখানে একটা স্পেস চাই, তাই না? যদি স্পেস চাই তাহলে আমাকে স্পেসটা দিতে হবে, কিন্তু এখানে যদি স্পেসটা দিয়ে এন্টার দিয়ে দিই হয়ে যাবে? স্পেসটাও একটা ক্যারেক্টার হিসেবে চাচ্ছি, তাহলে এটাকে আমাকে ডাবল কোটেশনের ভিতরে দিতে হয়। এক্সেলে যদি আমরা কোনো কিছু জোর করে বসা দিতে চাই, এক্সট্রা কোথাও রেফারেন্স করা ছাড়া যদি আসে, সেটাকে আমাকে কি দিতে হয়? ডাবল কোটেশন দিয়ে দিতে হয়। তাহলে আমি ডাবল কোটেশন স্পেস আবার ডাবল কোটেশন, ডাবল কোটেশন দিলাম, এরপর আমি একটা কমা দিব। এটাও একটা ক্যারেক্টার, এটাকে সংযুক্ত করতে হবে, এই জন্য এই জিনিসটাও কমা দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, চলে আসছে। ধরেন আমি পুরোটাই নিচেগুলো কেটে দিলাম, এখন উপর থেকে টেনে দিই, এখানে চলে আসছে সবগুলোই। এরপরে আসি এই যে কনক্যাটেনেট ফাংশনটা অনেক লম্বা। যদি বলেন যে আমি কনক্যাটেনেট পুরোটা লিখবো না, অন্য আর একটা সিস্টেমে বাইর করব, সেটা হলো আমরা এন্ড দিয়ে বাইর করতে পারি। এই এন্ডটাকে চিনি, দেখেন এখানে ডাবল ক্লিক যখন করি, আমার এই জিনিসটাকে এতটুকু কেটে দিই, এন্টার দিলাম, আমার রেজাল্ট আসছে। আবার কেটে দিচ্ছি, জাস্ট দেখেন একদম পুরোটা কেটে দিলাম, ইকুয়াল দিলাম। এই সেল কিবোর্ডটাকে শিফট ধরে এন্ডটা কোন বাটনে আছে? 7 এ আছে, দিলাম। তারপর আমি এটা ক্লিক করে দিলাম, এন্টার দিলাম, রেজাল্ট আসছে। দুটো সংযুক্ত করে দিছে না? কিন্তু আবার স্পেস কি আছে? স্পেস নাই, যার কারণে আমাকে একটা স্পেস দিতে হবে। এখন যদি স্পেস দিতে চাই, ডাবল কোটেশন স্পেস আবার ডাবল কোটেশন। এখন এই যে ডাবল কোটেশন স্পেসটাও একটা ক্যারেক্টার, এটাকে সংযুক্ত করার জন্য আরেকটা এন্ড দিতে হচ্ছে। এটা সংযোগ করতেছে এই যে এটার সাথে এই এন্ডটা, এটার সাথে আবার স্পেসটার সাথে সংযোগ করতেছে কোনটা? এই এন্ডটা। তাহলে দিয়ে দিলাম, এন্টার দিয়ে দিলাম, রেজাল্ট আসছে। আরও যদি আমি অনেক বেশি গ্যাপ রাখতে চাই, ধরে এরকম করে লম্বা করে দিলাম, এন্টার দিয়ে দিলাম, আমার এটাও কি হয়ে গেল? গ্যাপটা অনেক বড় হয়ে গেল। যদি 3 ওয়ার্ড কোনো নাম হয় তাহলে এটা কিভাবে? আমি আবার দিব, এন্ড দিয়ে আবার যোগ করে দিব, অনেকগুলো যোগ করতে পারবো। এই যে এখানে কনক্যাটেনেটে যখন আসি, এখানে আমি এটা কেটে দিই, টেক্সট 1 দিছি, কমা দিয়ে দিছি, টেক্সট 2, টেক্সট 3, টেক্সট 4, টেক্সট 5, টেক্সট 10, যত খুশি আমি টেক্সট অ্যাড করতে পারবো কমা দিয়ে দিয়ে। এটা হচ্ছে ফাংশন। বুঝি নাই? আচ্ছা শিখাইয়েন। তারপরে আসি, আমি চাচ্ছি কোনো একটা স্পেসিফিক ক্যারেক্টারকে আমি বসাই দেবো। কীরকম? আমাদের অফিসে যাদের ইমেল অ্যাড্রেস আছে, পার্সোনাল ইমেল অ্যাড্রেসগুলো, অফিসিয়াল ইমেল অ্যাড্রেসগুলো, সবার নাম থাকবে, তারপর .cit.bd@gmail.com। ধরেন কোনো একটা কোম্পানি, ওনাদের কোম্পানির একটা কোড থাকে না, ধরেন আমাদের ক্রিয়েটিভ আইডি, সেজন্য CIT-টা আছে। অনেক কোম্পানির DMI বা সামথিং যেরকম হোক না কেন, একটা কোড থাকে। ওই কোড দিয়ে আপনি সবার জন্য একটা ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করবেন। তাহলে দেখেন এইভাবে ছাড়া আমরা করতে পারি। কীরকম? আমি এই সেলটা দিয়ে দিলাম, আচ্ছা পুরোটা আমি করে দেখে তাহলে বুঝতে পারবেন। ডিলিট করে দিলাম, ইকুয়াল ফার্স্ট নেম, তারপর দিয়ে দিলাম এন্ড। এন্ডের কাজ কি? সংযুক্ত করা। তারপরে দেখেন আমি একটা এক্সট্রা জিনিস বসাই দিব, সেই জিনিসটাকে আমি ডাবল কোটেশন দিয়ে দিব না? ডাবল কোটেশন কি দিব? CIT দিলাম, .bd দিয়ে দিলাম, তারপরে ধরেন @gmail.com। এটাকে পুরোটাকে আমি ডাবল কোটেশনের ভিতরে রাখলাম। তার মানে এই জিনিসটা প্রত্যেকটার মধ্যে আসবে অটোমেটিকলি। এই যে যখন CIT.bd@gmail.com, এটা প্রত্যেকটা মেল অ্যাড্রেসের মধ্যে চলে আসবে অটোমেটিকলি। এন্টার দিয়ে দিলাম, দেখেন এটা আসছে। নিচের দিকে টেনে দিলাম, কোটেশনের মধ্যে না রাখলে কি কোনো সমস্যা হবে? শো করবে না। এটা হচ্ছে জোর করে বসা দিচ্ছি। এক্সেলের রেফারেন্স ছাড়া যদি কোনো কিছু আসে, সেই জিনিসটা আমাকে কোটেশনের মধ্যে রাখতে হয়। এটা হচ্ছে কন্ডিশন। চলে আসছে সবগুলা? কিন্তু আপনারা বলতে পারেন আমার এখানে তো ক্যাপিটাল লেটার হবে না ইমেল অ্যাড্রেসে, তাই না? দেখতে হলে চোখ রাখে একটু নিচের দিকে। এরপরে আসি আমাদের টেক্সট ফাংশনগুলা। কীরকম টেক্সট ফাংশন? আমার এই লেখাটা প্রপার সেন্টেন্স কেসে আছে, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল, বাকিগুলো সবগুলো স্মল লেটারে আছে। এই জিনিসটাকে আমি চাচ্ছি সবগুলো স্মল লেটারে যেন হয়ে যায়। তাহলে একটা ফাংশন আছে, এটার নাম হচ্ছে লোয়ার ফাংশন, ইকুয়াল LOW। এই যে লোয়ারটা পুরোটাই আসলো, দেখেন টেক্সট লেখাটা আসলো, টেক্সট সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে পারি, চাইলে নাও দিতে পারি, এন্টার দিয়ে দিলাম।
সব স্মল লেটারে চলে আসছে, Yes, sir. নিচের দিকে টেনে দিলাম, চলে আসলো। Yes, sir. এরপর পরে আসি আপার কেস। আপার কেসের কাজ হলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখছিলাম না, সবগুলো ক্যাপিটাল করে ফেলা। Yes, sir. তাহলে আমি ইকুয়াল দিলাম ইউ পি, এই যে আপার পুরোটাই লিখে দিলাম, টেক্সটটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার, সবগুলো ক্যাপিটাল। Yes, sir. এই যে আপনারা ফার্স্ট দিন যেটা হোমওয়ার্ক করতে চাইছিলেন তখন আমরা বলছিলাম 3 নাম্বার ক্লাসের দিকে এই জিনিসটা পাবো, তাহলে দেখেন ডাবল ক্লিক করে দিলাম, পুরোটাই আমার সবগুলো ক্যাপিটাল হয়ে গেল। তারপরে আসি প্রপার কেস। প্রপার কেসের কাজ হলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, যেটা ছিল প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা কি হবে, Capital. ক্যাপিটাল হবে। তাহলে ইকুয়াল পি আর ও, এই যে প্রপারটা লিখে দিলাম, টেক্সটটাকে সিলেক্ট করে দিয়েছি, এন্টার, প্রত্যেকটার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে গেল। এই ছিল আমাদের বেশ কয়েকটা টেক্সট ফাংশন। এর নিচে আরেকটা অপশন আছে লাস্ট ফাংশনটা, এটা হলো আমাকে ট্রিম করে দেয়। কীরকম ট্রিম করে, ধরেন আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু কপি করি, এখানে দেখবেন আনওয়ান্টেড অনেক স্পেস চলে আসে এরকম, Yes, sir. যেগুলো আমি চাই না আমার এখানে আসুক। অনলাইন থেকে যদি কোনো কিছু ডাটা কপি করেন এক্সেলের মধ্যে দেখবেন যে এরকম করে অনেকগুলো স্পেস চলে আসতে পারে। এখন আমার কি করতে হবে, এগুলো ধরে ধরে সবগুলো ঠিক করতে হবে। কে ধরে ধরে ঠিক করবে এতগুলো স্পেস? একটা ফাংশন দিয়ে কাজ শেষ, সেটা হলো ট্রিম ফাংশন, টি আর আই এম, এই যে ট্রিম ফাংশন। টেক্সটটাকে সিলেক্ট করে দিব, এন্টার দিয়ে দিলাম, চলে আসলো। দেখেন একটা একটা স্পেস ছাড়া বাকি সবগুলো ডিলিট করে দিলাম। নিচের দিকে টেনে দিলাম, সবগুলো দেখেন একটা একটা স্পেস রাখছে, বাকি সবগুলো আমার ডিলিট করে দিচ্ছে। আজকে আর না দেখাই, বাকিগুলো আমরা পরের ক্লাসে দেখব। একটু মনে রাখবেন এটা আমি কাউন্ট ফাংশন দেখাই নাই, বুঝছি। তারপর হচ্ছে লজিক্যাল ফাংশন দেখাইছি, আর একটা র্যাঙ্কিং ফাংশন দেখাই নাই, এই দুটো ফাংশন দেখাই নাই। হ্যাঁ, কাউন্ট ফাংশন এবং র্যাঙ্কিং ফাংশন আশা করি আমারও মনে থাকবে, তারপরে আপনারা মনে রাখলে ভালো। এখন হোমওয়ার্ক কি থাকবে বলেন এবার? বেশি দিব না, অল্প কয়েকটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কে ঝামেলা, এটা যদি ঝামেলা মনে করেন কেমনে কি করবেন বলেন? হ্যাঁ, টাইম লাগে। আচ্ছা আমি বলি, এই জিনিসটা তৈরি করা আছে না, তৈরি করা আছে কিনা? এখানে কন্ডিশনটা যারা লিখেন নাই আপনারা লিখে নেবেন, লিখে এখান থেকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স যেটা দেখা দিচ্ছি লক করে এই জিনিসটা আগের ফাইলটাকে আপনি এডিট করে এটা সাবমিট করবেন। এটা একটা গেল। কিন্তু এখানে কন্ডিশন হলো আমার এখানে পার্সেন্টের পাশে কতগুলো লেখা ছিল প্রথম ক্লাসে, এই যে বেসিক স্যালারির এত পার্সেন্ট অথবা এটা কনভেন্স লেখা ছিল না, এখানে এই জিনিসগুলো যদি লিখি তাহলে রেফারেন্সটা নেবে না। আমি টেক্সটগুলো লিখবো না, জাস্ট এগুলোই লিখবো। আর যদি হ্যাঁ, কিন্তু এই জিনিসটা এখানে লিখতে পারি, এই সালে লিখবো, পাশাপাশি এই সালের মধ্যে শুধুমাত্র সংখ্যাগুলো লিখবো, রেফারেন্সটা করে দেবো। তাহলে একটা এটা হোমওয়ার্ক গেল, যেটা আগে থেকে আমাদের করা অলরেডি আছে। এরপরে আসি এই জিনিসটা আমাদের করতে হবে সবার থেকেই, তিনটার মধ্যে। হ্যাঁ, এই যে সবগুলা, এটাও সব, এখানেও সব, এখানেও সবগুলা, এখানেও সবগুলা, এগুলো রিসোর্স দেওয়া আছে সেগুলো দেখা দিচ্ছে এখান থেকে। এটা একটা গেল। তারপরে আসি ফাংশনের দিকে। না, আমি এগুলো দিব না, এই যে ডেট ফাংশনগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, এটা আমি বলবো না যে এটা করতে হবে। টেক্সট ফাংশন আমি দিব না কাজ করতে, এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, সমস্যা নাই। কিন্তু আমার এই জিনিসটা মাস্ট লাগবেই লাগবে, কারণ আমার এই পরবর্তী ধাপগুলো আগাবো আমি এটার উপর ভিত্তি করেই, বুঝছি। ইফ ফাংশনটা মাস্ট করতে হবে। তাহলে কয়টা গেল কাজ? তিনটা। একটা হলো আমার ইফ ফাংশন, আর একটা হলো আমার ডাটাগুলোকে অ্যানালাইসিস করা, আরেকটা ছিল আমার আগের যেটা করা ছিল সেটাকে একটু করে আপডেট করে নিয়ে আসবো, বুঝছি। তিনটাকে আমি পাশাপাশি তিনটা শিটে করে সাবমিট করে দেব। এখন সবাই পিসি অন করেন, আমাকে এই জিনিসটা কমপ্লিট করে দেন, জাস্ট এতটুকু। এটা আমার এখানে নাম, এই যে রেভিনিউ, এগুলো লিখতে হবে না, শুধুমাত্র এখান থেকে সংখ্যাগুলো লিখেন, তারপর আমাকে এই জিনিসটা ইফ ফাংশন দিয়ে বের করে দেন।